15 জন এসে হেফাজতে রয়েছেন। 15 জনের মধ্যে একজনকেই শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে। আর এলপি এর একজন আছে, সেও আসছে। হ্যাঁ, 15 জন অলরেডি আমাদের সেনা হেফাজতে আল্লাহর মধ্যে সংযুক্ত হয়েছে। এদিকে গুম খুনের সাথে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তারা পালিয়ে গেছেন। দর্শক দেখছেন যে একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে ক্যান্টনমেন্টে যে অস্থিরতা চলছে তার পেছনে একটা বড় ভূমিকা রাখছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে ক্যান্টনমেন্টে যে অস্থিরতা চলছে তার পেছনে একটা বড় ভূমিকা রাখছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা। দেখেন, সাবেক কর্মকর্তারা যে অত্যন্ত উদ্যোগী হয়ে উঠেছেন সেটা কিন্তু সেই 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময়টা থেকেই টের পাওয়া যাওয়া শুরু হয়। তারা নানা সময়ে একত্র হয়ে সভা করেন, সমাবেশ করেন এবং সেগুলোতে সংবাদ মাধ্যমকে ডেকে সেনাবাহিনীর কি ভূমিকা নেওয়া উচিত সে বিষয়ে একটা স্পষ্ট অবস্থান গ্রহণ করেন। এর ফলে এই যে সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে একটা দল যে সরাসরি শেখ হাসিনা সরকারের পতনের জন্য ভূমিকা রেখেছিলেন সে বিষয়টায় কিন্তু কোনো রকম অস্পষ্টতা থাকে না। দেখেন, বাংলাদেশ সেনাবাহিনীতে সাবেক সেনা কর্মকর্তারা বরাবর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। একেবারে যদি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ সেনাবাহিনী যখন গঠিত হলো তখনকার কথাও যদি আমরা স্মরণ করি তাহলে দেখুন খুব মোটা দাগে 1971 সালের পর মুক্তিযুদ্ধ ফেরত সেনা কর্মকর্তারা আর পাকিস্তান থেকে ফিরলেন যে সেনা কর্মকর্তারা, তাদের ভেতরে যে দ্বন্দ্ব সংঘাত এবং এই দুই তরফেরই যে সেনাবাহিনীর ভেতরে মানে প্রভাব বিস্তার করবার যে লড়াই সেটা কিন্তু কখনো বাংলাদেশ সেনাবাহিনীতে সীমিত হয়ে পড়েনি। এমনকি 75-এর কথা যদি মনে করেন, মেজর ডালিম, কর্নেল তাহেরের কথা যদি বিবেচনা করেন তাহলেও দেখতে পাবেন যে সাবেক সেনা কর্মকর্তারা কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং তারা রীতিমতো সেনা সদরের বাইরে মানে ছাত্র জনতার, সিপাহী জনতার বিপ্লব ঘটিয়ে ফেলার মতো স্বপ্ন দেখছেন, সংগঠিত করছেন, সশস্ত্র অভ্যুত্থানের এক রকমের প্রস্তুতি নিচ্ছেন। তো খুব মানে এই বিষয়গুলো মাথায় রাখলে বাংলাদেশ সেনাবাহিনীতে একেবারে আনুষ্ঠানিকভাবে, ঐতিহাসিকভাবে সাবেক সেনা কর্মকর্তাদের প্রভাব বলয় বজায় রাখার ঘটনাটি নতুন কিছু নয়। 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময় আসলে যেই পক্ষটিকে আমরা বিশেষভাবে উদ্যোগী হয়ে উঠতে দেখলাম, দেখেন তাদের মধ্যে একটা বিরাট অংশ কিন্তু তাদের চাকরি যখন শেষ করেছেন বা চাকরি যখন যে পদোন্নতি প্রত্যাশা করেছেন সেটা যখন পান নাই, সেই সময়টা ছিল শেখ হাসিনার আমল এবং তাদের অনেকেই বঞ্চিত বোধ করেছেন, অনেকে বঞ্চিত হয়েছেন সেনাবাহিনীতে তাদের যথাযোগ্য মর্যাদা সম্মান পেতে এবং তারা সরাসরি মনে করেছেন যে তারা আওয়ামী লীগপন্থী। তাদের ভাষায় বা তাদের ধারণার মধ্যে তারা ভারতপন্থী না হয় তাদের সেনাবাহিনীতে আসলে যতটুকু মর্যাদা যোগ্যতা অনুযায়ী যা পদোন্নতি সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেটা তারা না পেয়ে তাদেরকে অবসরে যেতে হয়েছে। এরকম একটা বিরাট কয়েকশো অফিসার কিন্তু সংগঠিত অবস্থায় সেনাবাহিনীর ভেতরে একটা দীর্ঘ সময় ধরে দেশে বিদেশে অ্যাক্টিভিজম করে আসছিলেন এবং ওয়াকারুজ্জামান সহ এই যে সেনাবাহিনীতে এখন যারা মানে যাদেরকে শেখ হাসিনা শীর্ষ পদগুলোই রেখে গেছেন তাদের বিরুদ্ধে তাদের মূল অভিযোগ হচ্ছে যে এরা ভারতপন্থী, আওয়ামীপন্থী এবং এরা হচ্ছে সেই শেখ হাসিনা পন্থী যারা ব্রিগেডিয়ার জেনারেল আজমি, গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে 2016 সাল থেকে ক্যান্টনমেন্টের ভেতরেই কোনো একটা বন্দি শিবিরে, কোনো একটা কক্ষে আটকে রাখা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে। এই বিষয়টি জানা সত্ত্বেও এরা টু শব্দ করেননি এবং সেনাবাহিনীর ভেতরে তারা টু শব্দ করার কোনো উপায় রাখেন নাই। দেখেন, এই সেনা কর্মকর্তারা তাই যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 24 জন বর্তমান ও সাবেক মিলিয়ে 24 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম, খুন, বন্দি শিবিরের নির্যাতন মানে পুরো আয়নাঘর কাণ্ডের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি হলো,
তারাও কিন্তু যেমন ক্যান্টনমেন্টের ভেতরে জেনারেলেরা বৈঠক করছেন, জেনারেলদের সঙ্গে জুনিয়র অফিসাররা এসে বৈঠক করছেন যে কিভাবে ঘটলো, কি ঘটতে যাচ্ছে, ঠিক তেমনি এই প্রায় 2.5 শতাধিক অফিসার কিন্তু একত্র হয়ে বৈঠক করছেন এবং ক্যান্টনমেন্টের বাইরেই ইব্রাহিমপুর এলাকায় এক রেস্টুরেন্টে বসে তারা এই বৈঠকটি করেন এবং সেখানে মূল নেতৃত্ব দেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম। এছাড়াও কিন্তু মানে 4 জন কর্নেল, 2 জন মেজর সহ অনেকে এই বৈঠকে উপস্থিত ছিলেন। এরা একটা মুখ্য ভূমিকা রেখেছেন এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের বিচার হতে হবে গুম, খুন, নির্যাতনের দায়ে। এই বিষয়টির দাবি তারা কিন্তু সেই 2024-এর জুলাই আগস্ট থেকে অব্যাহত রেখেছেন এবং ক্রমাগত অ্যাক্টিভিজম চালিয়ে গেছেন। কাজেই তারা এখন ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর ভেতরে, সেনা সদর দপ্তরের ভেতরে যে বলছেন যে এটা কি করে সম্ভব, সেনা কর্মকর্তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে, এটা কিভাবে সম্ভব যে সেনা কর্মকর্তারা পুলিশ ভ্যানে করে, মানে প্রিজন ভ্যানে করে আদালতে হাজিরা দেবেন, এগুলোকে তারা এক রকমের মায়া কান্না হিসেবে দেখছেন। কারণ এই 15 জন অলরেডি আমাদের সেনা হেফাজতে আদালতে সংযুক্ত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে 15 জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে 14 জন কর্মরত এবং 1 জন LPR এ থাকা কর্মকর্তা। শনিবার ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। তিনি বলেন, যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদের মধ্যে 15 জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। আমরা মোট 16 জনকে সেনা হেফাজতে আসার জন্য বলেছিলাম, তাদের মধ্যে 15 জন এসে হেফাজতে রয়েছেন। 15 জনের মধ্যে একজনকে শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে। আর এলপির একজন আছে, সেও আসছে। 15 জন অলরেডি আমাদের সেনা হেফাজতে আদালতে সংযুক্ত হয়েছে। এদিকে গুম খুনের সাথে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তারা পালিয়ে গেছেন। এদের মধ্যে কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো CTIB এর সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ দেশ ছেড়েছেন। এছাড়া দিল্লিতে অবস্থান করছেন DGFI এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর। DGFI এর 5 পরিচালকের সবাই দেশ ছেড়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এদিকে গুম খুনের মাস্টারমাইন্ড অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সামরিক জেনারেলদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি VP সাদিক কায়েম। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর বিবৃতিতে মানবাধিকার লঙ্ঘনকারী ফৌজদারি অপরাধে অভিযুক্ত বিপথগামী সেনা অফিসারদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। শনিবার গুম কমিশনের প্রকাশিত তথ্য ও প্রামাণ্যচিত্র নিজেদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন সাদিক কায়েম ও একই সঙ্গে তিনি অভিযোগ করেন 15 বছরের দুঃশাসনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া এখনো। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।